আমি অফার লেটার পেয়েছিলাম ডেনমার্ক থেকে, ফিনল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, এমনকি ইউকে থেকে। So why am I in Australia? Let's get started. আসসালামু আলাইকুম everyone and welcome back to my YouTube channel. আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার লাইফের একটি লম্বা জার্নি শেয়ার করব। আমি 2022 সালে আইএলটিএস এক্সাম দেই। তখন আমি 4th ইয়ারে অধ্যয়ন করি। আইএলটিএস দেওয়ার পর ভাবলাম আইএলটিএসকে একটি পেশা হিসেবে গ্রহণ করি। যেই কথা সেই কাজ, আমি তখন সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রাগজি সুপার শহরে আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করি এবং আমি সেখানে প্রায় 3 বছরের মতো ছিলাম। বছর দেড়েক যাওয়ার পর আমার 4th ইয়ারের এক্সাম শেষ হয়, রেজাল্ট পেয়ে যায় এবং সার্টিফিকেটও পেয়ে যাই। তারপর আমার বাহিরে যাওয়ার পথ চলা শুরু। ওই সময়ে আমি সবথেকে কঠিন সময় পার করেছি আমার লাইফে। তো আমার প্রেফার্ড লিস্টে ছিল ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, এমনকি ইউকে। প্রশ্ন হলো আমি কেন অস্ট্রেলিয়া আসলাম? আমি অফার লেটার পেয়েছিলাম ডেনমার্ক থেকে, ফিনল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, এমনকি ইউকে থেকে। So why am I in Australia? Let's get started. আমি একটি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। শুধু সন্তান বললে ভুল হবে, ফ্যামিলির বড় ছেলে। তো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়ার মতো ফ্যামিলির পাশাপাশি ছিলেন আমার এক মামা। ওনার কথা না হয় অন্য একদিন বলবো। তো যাই হোক, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট স্ট্রং না থাকায় আমার বাকেট লিস্ট থেকে ইউএসএ এবং কানাডা এমনিতেই ভাগ করে। তাছাড়াও এই দুটি দেশের ভিসা প্রসেসিং অনেক বেশি লেট হয় এবং ভিসা রেশিও ছিল তুলনামূলকভাবে অনেক কম। এবং যদি আমার কোনো কারণে ভিসা রিজেকশন আসতো, তাইলে ওই জায়গাতে আমার 2 থেকে 2.5 লক্ষ টাকা ব্যয় হয়ে যেত, যার কারণে আমি এই দুটি দেশে কোনো অ্যাপ্লাই করি নাই। তো আমি চিন্তা করেছি যে আমার জন্য সব থেকে সহজে এবং কম ব্যয়ে কোন দেশে অ্যাপ্লাই করতে পারবো, কোন দেশে সব থেকে সুবিধা ভালো আছে। তো ওভারঅল চিন্তা করে আমি যে দেশটা পেয়েছিলাম সেটার নাম হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের ভিসা রেশিও খুবই ভালো ছিল এবং আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করতে যদি আপনি একটা ইউনিভার্সিটিতে করেন আপনার 15,000 টাকার মতো, যদি 2টা ইউনিভার্সিটিতে করেন আপনার 30,000 টাকার মতো লাগবে, এর বেশি লাগবে না। ব্যাংক সাপোর্টও লাগতেছে না, তো কিছুই লাগতেছে না। ওই জায়গাতে আমি চিন্তা করলাম ডেনমার্কই আমার জন্য বেস্ট হবে। যেই কথা সেই কাজ, আমার এক পরিচিত এজেন্সির মাধ্যমে আমি ডেনমার্কে অ্যাপ্লাই করি এবং বলতে গেলে তাদের ভিসা রেশিও আসলে 100% ছিল, তারা যতটুকু আমাকে বলেছে। তো আমি আশাবাদী ছিলাম আমার সবকিছু ঠিকঠাক আছে এবং আমি ডেনমার্ক থেকে ভিসা পেয়ে যাব খুব সহজে। অ্যাপ্লাই করার 4 থেকে 5 মাস পরে তারা আমাকে ইনফর্ম করে উই আর সরি ফর দ্যাট। আমার লাইফে, বিশ্বাস করেন, আমার লাইফে প্রথম আমি ডিপ্রেশন শব্দটা অনুভব করি। এর আগে আমি ডিপ্রেশন বলতে কি সেটা শুধুমাত্র আমি মোটিভেট করতাম স্টুডেন্টকে, আমি কখনো নিজে ডিপ্রেশনের মধ্যে পড়ি নাই। তারপরে ডিপ্রেশন বিষয়টা কি সেটা আমি তখন থেকে অনুধাবন করতে পারি। তো আমার ওই জায়গাতে প্রায় 30,000 টাকার মতো ব্যয় হয়। তারপর আমি তাদের কাছ থেকে জানতে চাইলাম কেন আমার অফার লেটার আসেনি। তারা বলল আমার গ্রেড এবং ভার্সিটি যে ইসিটিএস আছে সেটি হচ্ছে ম্যাচ করে নাই। তো যাই হোক, আমি পরবর্তীতে আমি কিন্তু হাল ছাড়ার পাত্র নই। পরবর্তীতে আমি নিজে ডেনমার্কের বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে ঘাটাঘাটি শুরু করলাম। ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক, এই দুটিতে আমি প্রথমে অ্যাপ্লাই করেছিলাম এবং খুবই টপ ক্লাস ইউনিভার্সিটিগুলো এগুলা ডেনমার্কের মধ্যে। তো এগুলা থেকে যখন আমার অফার লেটার আসে নাই, আমার মনে মনে চিন্তা ছিল যে অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। বাট পরে দেখলাম যে আসলে ডেনমার্কের মধ্যে যদি কোপেনহেগেন না থাকি তাইলে ওইখানে ভালো একটা ইনকাম করার সুযোগ থাকবে না। তো সেজন্য আমি আবার যে ইউনিভার্সিটি থেকে রিজেকশন আসছে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার প্ল্যান করলাম। আমি আরো কিছু ইউনিভার্সিটির নাম বলতেছি, আপনারা চাইলে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। রস্কিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক, ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, তারপর হচ্ছে আরহাস ইউনিভার্সিটি, আলবর্গ ইউনিভার্সিটি, এগুলা হচ্ছে ডেনমার্কের মধ্যে টপ ক্লাস ইউনিভার্সিটি এবং এগুলা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। তুলনামূলক এখানে স্টাডি করার ব্যয়টা অনেক কম। তো আমি মোটামুটি সবগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাটাঘাটি করি, অ্যাপ্লিকেশন করার প্রসেস সম্পর্কে একটু দেখি কিভাবে কি করতে হয়। তো আমার প্রায় মাসখানিকের মধ্যে ডেনমার্কের ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে আসলে পিএইচডি করা হয়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে আমি নিজেই অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করি আবার এই ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, যেটা ডেনমার্কের নাম্বার 1 ইউনিভার্সিটি এবং সারা ইউরোপের মধ্যে হচ্ছে টপ 5 এ পড়ে এবং কিউএস র্যাঙ্কিং এ সেটা হচ্ছে টপ 100। সো ওভারঅল চিন্তা করে বললাম যে এই ইউনিভার্সিটি আমার জন্য স্যুট করবে। আমি আবার, যদিও সংশয় ছিল যে আসে নাই, একবার রিজেকশন খেয়েছি ইউনিভার্সিটি থেকে, আবার যদি অ্যাপ্লাই করে আসবে কিনা, আমি নিজে নিজে প্রসেসটাতে অ্যাপ্লাই করি
তো আমার অ্যাপ্লাই করতে প্রায় 14,000 টাকার মতো ব্যয় হয়, এবং অ্যাপ্লাই করার মাসখানিকের মাথায় তারা আমাকে 3টি ইমেল পাঠায় 3বারে, এবং ওইখানে হচ্ছে আমার এডিশনাল ডকুমেন্টস গুলো চায়, এবং আমি এডিশনাল ডকুমেন্টস গুলো সময় নিয়ে ক্রিয়েট করে তারা যেইভাবে চেয়েছে আমি ওইভাবে দেওয়ার ট্রাই করেছি। তারপর আরো 2 মাস পর, মেবি রমজান মাসের তারাবির নামাজের আগ মুহূর্তে, আমি একটা স্টুডেন্টকে পড়াচ্ছিলাম ওই সময় আইএলটিএস এর বিষয় নিয়েই। তো হুট করে আমার কাছে একটা ইমেল আসে, এবং ইমেল খুলে আমি দেখি ডেনমার্কের এই ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটার আসছে। আই ওয়াজ অ্যাস্টোনাইজড, এবং আমি আসলে খুবই খুশি হয়েছিলাম, এবং আমি মোটামুটি প্রিপেয়ার্ড ছিলাম যে আমি না ডেনমার্কেই চলে যাব, এবং যেহেতু ডেনমার্ক থেকে অফার লেটার চলে আসছে তার মানে 99% আমার ভিসা কনফার্ম। তো সবকিছু চিন্তা করে আমি ডেনমার্কের জন্য প্রিপেয়ার্ড হচ্ছিলাম। তো বলে রাখা ভালো যে আমি ডেনমার্কের অফার লেটার পাওয়ার আগ মুহূর্তে আমি অস্ট্রেলিয়ার প্রসেস শুরু করেছিলাম, কিন্তু তখন আমার অস্ট্রেলিয়া থেকে কোনো অফার লেটার আসে নাই। তো ডেনমার্কের অফার লেটার আসার কিছুদিনের মধ্যেই আমার অস্ট্রেলিয়া থেকে অফার লেটার চলে আসে। দেখুন, আমি একটা ডিলেমার মধ্যে ভুগি যে আসলে কি করব এখন। আমি কি ডেনমার্কের জন্য টিউশন ফি জমা দেবো নাকি অস্ট্রেলিয়ার প্রসেস নিয়ে আগাবো? তো আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন বলতে কি আমার মামা ছিলেন, ওই যে বলছিলাম, ওনার সাথে ডিসকাস করে সবকিছু বিবেচনায় নিয়ে, ডেনমার্কের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করি, এবং ডেনমার্কের যে অফারটা ছিল সেটা আমি আর গ্রহণ করি নাই। তো সেটা অটোমেটিকলি তাদের সময় যাওয়ার পর ক্যান্সেল হয়ে যায়। তখন আবার ওই যে ডিপ্রেশন চলে আসে যে এখন যদি অস্ট্রেলিয়াতে ভিসা না হয় তাহলে কি হবে। তো আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার হচ্ছে 3টা ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটার আসে, এবং আমি 3টার মধ্যে থেকে টরেন্স ইউনিভার্সিটিতে আমার প্রেফার্ড যে সাবজেক্টটা ছিল সেটাও পেয়ে যাই, যার কারণে আমি টরেন্স ইউনিভার্সিটিতে আমার জিএস এর জন্য ফাইলগুলো সাবমিট করি। তো যাই হোক, টরেন্স ইউনিভার্সিটি জিএস ক্লিয়ার করতে আমাকে অনেকটা ব্যাগ পোহাতে হয়েছে। প্রথমত হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্টস আমাকে ক্রিয়েট করতে হয়েছে, এবং এগুলা ডকুমেন্টস ক্রিয়েট করতে গেলে আমার উকিল এবং বিভিন্ন জনের সাহায্য নিতে হয়েছে। তো আমাকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে, এবং আম্মু এগুলা দেখে বলছিলেন কি আমাদের জন্য এই সবকিছু এত প্যারা মনে হচ্ছে, আর কারোর জন্য তো আমি দেখি না, আর তো সবার ভিসা অনেক সহজেই হয়ে যায়, দেখলাম তো ভিসা হয়ে গেছে, অমুকের ভিসা হয়ে গেছে, তমুকের ভিসা হয়ে গেছে। তো আম্মুকে বলছিলাম যে আমার একটা গল্প মনে পড়ছিল। চায়নার একটা বাস আছে, তো সেই বাসটা হচ্ছে 1 সপ্তাহে অনেক লম্বা হয়ে যায়। তো মানুষ তো বলে আহ কি সুন্দর, 1 সপ্তাহে এই বাসটা এত লম্বা হয়ে যায়, তাহলে এই বাসটাই তো দরকার। তো এই বাসটা যারা রোপণ করে, বাসটার বীজ মাটির নিচে প্রায় 2.5 বছর, 2 থেকে 2.5 বছর থাকে। তো ওই যে 2 থেকে 2.5 বছর বাসটা মাটির নিচেই থাকে, ওইটা কিন্তু আমরা দেখি না, ওই কষ্টটা আসলে আমরা দেখি না। আমরা দেখি ওই 1 সপ্তাহে বাসটা কতটুকু লম্বা হয়েছে। ঠিক একইভাবে যারা আমাদের আশপাশে ভিসা পাচ্ছে, তারা কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, কতটুকু ডিপ্রেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা আমরা দেখি না। আমরা শুধু দেখি যে তার ভিসাটা অনেক সহজে হয়ে গেছে। তো যাই হোক, সবকিছু প্রসেস কমপ্লিট হওয়ার পর আমার ভিসা আসে, এবং আমার ভিসা আসে হচ্ছে 17 জুলাই, এবং আমাকে 18 জুলাই ফ্লাই করতে হয়েছে। আমি 24 ঘন্টার সময় হাতে পাই নাই, এজন্য আমার অনেক আত্মীয় স্বজন আছেন বা আশপাশের অনেক ফ্রেন্ড বন্ধু আছেন, তাদেরকেও বলে আসতে পারি নাই। তারা কেউ কেউ আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন, আবার কেউ কেউ মনে মনে রাগান্বিত হয়েছেন যে আমাকে একবার বলেও গেল না। তো লাইফে এমন কঠিন মুহূর্ত আসবে, এমন দুঃখ সুখ আপনার লাইফে আসবে, সো আপনি এগুলাকে মানে সাদরে গ্রহণ করবেন সবসময়। তারপর হচ্ছে এখন প্রশ্ন হলো, আমি কি ডেনমার্ক ছাড়া, অস্ট্রেলিয়া ছাড়া আর কোন দেশে অ্যাপ্লাই করি নাই? হ্যাঁ, আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেছিলাম। ফিনল্যান্ড থেকে অফার লেটার আসছিল, কিন্তু দাদার দেশে যাওয়া লাগবে বলে আমার ফিনল্যান্ডের প্রসেসটা আর করতে পারি নাই। তারপর হচ্ছে আমার ইউকে থেকে অফার লেটার আসছিল, একই সাথে আমি যখন অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করি পাশাপাশি আমি ইউকেতে অ্যাপ্লাই করে রাখছিলাম। আমি চাচ্ছিলাম না যে আমার আর সময়টা ডিলে হোক। এখন একটা কম্পারিজনে আসি। ডেনমার্ক, অস্ট্রেলিয়া এবং ইউকে 3টি দেশ থেকে আমার অফার লেটার মোটামুটি কাছাকাছি সময়ে চলে আসছিল। তো আমি এখান থেকে কেন বা কিভাবে চুজ করলাম অস্ট্রেলিয়া? প্রথম রিজন হচ্ছে, যদি আমি ডেনমার্ক যাই আমার হচ্ছে টাকা পয়সা তুলনামূলক কম লাগবে, ইনকামও ভালো আছে, কিন্তু আলটিমেটলি বর্তমান যে সিচুয়েশন আমি যতটুকু জানি, তাদের জব ক্রাইসিস অনেকটা, মোটামুটি 2 থেকে 3 মাসের ব্যাকআপ নিয়ে যেতে হয়। তাছাড়াও যারা লং টাইম ডেনমার্কে সার্ভাইভ করতে চান, বিশেষ করে পিআর এর চিন্তা আছে, তাদেরকে অবশ্যই ডেনিশ ভাষা জানা লাগবে। সো এটা নতুন করে একটা ভাষা শিখে আপনারা তো বুঝতেই পারছেন কতটুকু টাফ। আমাদের ইংরেজি ভাষা জানা আছে, তারপর ইংরেজিতে আইএলটিএস দিয়ে স্কোর তুলতে কত স্টুডেন্ট কতটুকু সাফার করতেছে। তাছাড়া এই সকল বিষয় বিবেচনা করে আমি ডেনমার্কে আর যাই নাই।
আবার ইউকের বিষয় বলি, ইউকেতে গেলে অবশ্যই আমার অনেক হেল্প হইতো, রিজন হচ্ছে আমার আত্মীয় স্বজন অনেকে আছেন, কিন্তু আপনি তো আর পরের উপর নির্ভর করে যেতে পারেন না, আপনার অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্সি আছে। সো সবকিছু মিলায়া এবং সুযোগ সুবিধার কথা চিন্তা করে আমি ইউকেতে আর যাই নাই। অস্ট্রেলিয়া আসার পেছনে রিজন ছিল এটা হচ্ছে এমন একটা দেশ যেখানে আমাকে ইংলিশে কথা বলতে হবে, সো আমাকে ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব একটা ব্যারিয়ার ফেস করতে হবে না। তাছাড়াও এখানে কাজের সুবিধাও ভালো। তারপরে হচ্ছে সর্বশেষ ম্যাক্সিমাম স্টুডেন্টের এটাই চিন্তা থাকে যে আমি কোনো একটা দেশে গিয়ে সেটেল হব। সো অস্ট্রেলিয়াতে পিআর এর একটা পসিবিলিটি আছে, যদিও একেবারে সহজ না, বাট স্টিল পসিবিলিটি আছে। আপনি যদি সেই পথ ধরে এগাতে থাকেন তাইলে হয়তো বা আপনি একদিন সাকসেস হওয়ার পসিবিলিটি আপনার অনেক বেশি। সবকিছু চিন্তা করে অস্ট্রেলিয়াকে আমি প্রেফার করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দিন শেষে আমি সাকসেসফুল হয়েছি। আরেকটা বিষয় বলে রাখি আপনাদের, কখনো হতাশ হবে না। আমি যখন হতাশ হতাম তখন আমার একটা আয়াত মনে পড়তো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সবসময় আল্লাহর রহমতের আশায় থাকবে এবং কোনো না কোনো সময় আপনি আমি সফল হব। আমাদের জন্য যেটা ভালো সেটাই আল্লাহ আমাদেরকে দেন, যেটা ভালো না সেটা আল্লাহ আমাদেরকে দেন না। আমরা যতই চাই না কেন, আমরা হয়তো বুঝি না যে এটা আমাদের জন্য ভালো না, বাট দিন শেষে টিকে আমরা অনুধাবন করতে পারি যে আমার জন্য এটা ভালো ছিল না, ওইটাই ভালো ছিল। সো সবকিছু শেষে অসংখ্য ধন্যবাদ আমার লম্বা ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য। এবং আমি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বানাবো, সেটা হচ্ছে স্টাডি অ্যাব্রোড রিলেটেড, তারপর হচ্ছে আইএলটিএস রিলেটেড, বা ফানি কন্টেন্ট হতে পারে, বা অস্ট্রেলিয়ার পারিপার্শ্বিক অবস্থা নিয়েও আমি বানাবো। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একই সাথে আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।